আমরা যখন এই মুহূর্তে আলোচনা করছি শহীদুলদা, যখন আপনার সঙ্গে এই আলোচনা হচ্ছে, বাংলাদেশের বহু ভিউয়ার্স যারা আমাদেরকে কমেন্ট করছেন এবং তাদের মুখে ভারত বিরোধী কথা, একটা কথা খুব সত্যি কথা, এটা কিন্তু অবশ্যই বাংলাদেশ যদি ভালো না থাকে তাহলে ভারতেও তার একটা প্রভাব পড়বে, এই জায়গাটাই কিন্তু বুঝতে পারছে না। স্বপনদা দেখুন, আমি একটা জিনিস আপনাকে বলি। ভারতকে যদি একজন বাংলাদেশি অস্বীকার করে, ভারতের ত্যাগ, বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধে যদি ভারতের ত্যাগকে অস্বীকার করে, তাহলে সে তার জন্মকে অস্বীকার করার মতো একটা পরিস্থিতি। কারণ হচ্ছে, বাংলাদেশের জন্মের ইতিহাসে ভারতের যে অবদান, এটা বিশ্ব স্বীকৃত। এবং আপনি জানেন, আমি আগেও একটি শোতে বলেছি যে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের মানুষের হাতে তেমন কিছুই ছিল না যা দিয়ে একটি সুশৃঙ্খল, একটি শক্তিশালী, একটি নৃশংস ভয়ঙ্কর বাহিনীর বিরুদ্ধে লড়াই করা যায়। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণে যখন বললেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হও, এরপরে বাংলার মানুষ এর হাতে কিন্তু কিছু ছিল না। কারণ পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানকে বরাবরই নির্যাতন নিপীড়ন করে এসেছিল। এখানে ছিল না বড় কোনো সামরিক ঘাঁটি, ছিল না এই বাঙাল বা বাংলাদেশিদের কোনো বড় ভূমিকা। পাকিস্তান প্রশাসনে কিন্তু ৭১-এর আগে ছিল না। স্বাভাবিক কারণে এখানে অস্ত্র পাওয়া বা যুদ্ধ কৌশল জানা লোকের অভাব খুব ছিল। তাহলে ৯ মাসে একটি দেশ কিভাবে স্বাধীন হয়ে গেল, সেই প্রশ্নটা যদি করো, তাহলে দেখো একটা জিনিস মাথায় আসে, সেটি হলো যে মানুষ প্রশিক্ষণ পেল কোথায় আর যুদ্ধ পেল কোথায়, যুদ্ধের করলো কিভাবে। সেই ৭১ সালে বাংলাদেশের মানুষ প্রথমে ভারতে আশ্রয় নিয়েছে, কারণ পাকিস্তানি বাহিনী প্রথমে প্রতিরোধে কিন্তু বাংলাদেশের মানুষ টিকতে পারেনি। তারা ভারতে আশ্রয় নিয়ে সেখানে তারা যুদ্ধের জন্য প্রশিক্ষণ নিয়ে এবং ভারতের অস্ত্র নিয়ে তারা তোমার বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে এবং দীর্ঘদিন সেই যুদ্ধ পরিচালনা করেছে ভারতের মাটিতে থেকে। এবং অস্থায়ী সরকার কিন্তু ভারতের মাটিতে হয়েছে। শুধু তাই নয়, এই যে পরিবারগুলো মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে, তাদের পরিবার সবাই কিন্তু মুক্তিযুদ্ধের প্রায় ১১ মাস ভারতবর্ষে অবস্থান করে তাদের, এই ভারতের মানুষ, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, আসামের মানুষ তাদের খাদ্য ভাগ করে, তাদের চিকিৎসা ভাগ করে, তাদের বস্ত্র ভাগ করে তারা এই দেশটাকে স্বাধীন করেছে। সেই পরিস্থিতিতে তোমার ওই ১৯৭১ সালে প্রায় ২৬২ কোটি টাকা ভারতীয় রুপি তারা ব্যয় করে এই বাংলাদেশের মানুষের ভরণ পোষণ চালিয়েছে। স্বাধীনতার ৫৩ বছর পরে এসে যারা ভারত বিদ্বেষী কথাবার্তা বলছেন, তাদের জন্ম পরিচয় নিয়ে সন্দেহ হওয়ার কথা, তারা সত্যিকার অর্থেই বাংলাদেশি কিনা। একদম বাংলাদেশি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই তারা ভারতের এই অবদানকে অস্বীকার করতে পারে না। হ্যাঁ, আর এই জায়গা থেকেই শহীদুলদা বেশ কিছু প্রশ্ন উঠে আসছে। আগামী আমরা আরও যে কি আলোচনা করব তাকে সেখানে এই প্রসঙ্গগুলো অবশ্যই উঠবে। সেটা হচ্ছে যে বাংলাদেশে জঙ্গি কার্যকলাপ বা জিহাদি কার্যকলাপ এই মুহূর্তে কীরকম? তালিবানি পতাকা সেখানে লক্ষ্য করা যাচ্ছে। কোনো কোনো জায়গা থেকে বলছে যে আইসিসের একটা মদতও কিন্তু বাংলাদেশের বিভিন্ন এই র্যাডিক্যাল অর্গানাইজেশনগুলো তাদের ওপর কিন্তু রয়েছে। আমরা এবার আমাদের পরবর্তী যে পর্ব, সেই পর্বের আলোচনায় আসব। আমি আবারও এই মুহূর্তে সরাসরি চলে যাব শহীদুলদার কাছে। শহীদুলদা, যেটা আমি এর আগে বলছিলাম যে একটা তো দেখো, এই মদত তো রয়েছে, পাকিস্তানের মদত বা আইএসআই এর মদত, এটা এটা একদম জলের মতো স্পষ্ট হচ্ছে। বিনা মদতে এইভাবে অভ্যুত্থান হয়ে গেল, হাসিনাকে সরিয়ে দেওয়া হলো বা তিনি সরে আসতে বাধ্য হলেন, এটা কিন্তু এত সহজে হতো না। আমার প্রশ্ন হচ্ছে যে আইএসআই পাকিস্তান বাদে আইসিসের মতন জঙ্গি সংগঠন বা তালিবানি যে জঙ্গি সংগঠনগুলো রয়েছে বা জিহাদি সংগঠনগুলো রয়েছে, তাদের মদত কতটা রয়েছে এর নেপথ্যে? বাংলাদেশে এই মুহূর্তে যা পরিস্থিতি, এই সমস্ত সংগঠনগুলোর মদত কতটা রয়েছে? দেখো স্বপনদা, একটা জিনিস কিন্তু পরিষ্কার, তুমি যাকে ভালোবাসো
তুমি যাকে অনুসরণ করো নিশ্চয়ই তুমি তাকে মানে তার গতিবিধি, তার কর্মকাণ্ড, তার সবকিছুই তুমি অনুসরণ করো অবশ্যই। বা পছন্দ করবে। তো ঢাকায় যে ছেলেটা আইসিস এর পতাকা নিয়ে মিছিল করছে তাকে তুমি নিশ্চয়ই মানে প্রগতিশীল ভাবতে পারো না। নিশ্চয়ই তার আইসিসির প্রতি দুর্বলতা আছে, ভালোবাসা আছে, বা কোনো কারণে সংযোগ আছে। না হলে সে আইসিসির পতাকা নিয়ে কেন ঢাকার রাজপথে মিছিল করবে? একদমই তাই। এটি তো পরিষ্কার। আর আমি তো আবারও তোমাকে স্মরণ করিয়ে দেই যে বাংলাদেশে 5 আগস্টের পরে যে বিপ্লবের কথা বলা হচ্ছে, হ্যাঁ। জুলাই আগস্টে যে বিপ্লবের কথা বলা হচ্ছে, ছাত্র বিপ্লবের কথা বলা হচ্ছে, এই বিপ্লবের নেপথ্যে ছিল পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই। তারা এই প্ল্যান বাস্তবায়ন করেছে। তার প্রমাণ তুমি এখন দেখতে পাচ্ছ। বাংলাদেশের বিরোধী দলীয় নেত্রী, বাংলাদেশের জামাত ইসলামের নেতারা, বাংলাদেশের হিজবুত তাহরির নেতারা তারা পাকিস্তান এম্বাসির দিকে যাচ্ছে। তারা পাকিস্তান এম্বাসির দিকে ঝুঁকেছে। তারা পাকিস্তান এম্বাসির সঙ্গে মিটিং করছে। তারা পাকিস্তানি যুদ্ধ জাহাজ, পাকিস্তানি পণ্যবাহী জাহাজ স্বাধীনতার পর প্রথম বাংলাদেশে আসছে। হ্যাঁ। তো এখন এইগুলো কেন হচ্ছে? এগুলো হওয়ার কারণ কি? এগুলো হচ্ছে শুধু তাই নয়, সম্প্রতি সময়ে বাংলাদেশ সরকার বিনা তোমার তদন্তে মানে ক্লিয়ারেন্স ছাড়াই পাকিস্তানিদের ভিসা দেওয়ার অনুমোদন দিয়েছে, হ্যাঁ। যেটি এটা স্বাধীনতার পরে প্রথম। প্রথম, একদমই। তো এখানে এত কিছু সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে কারণ কি? নিশ্চয়ই তার নেপথ্যে কেউ ছিল বা তাদের সহযোগিতা ছাড়া এমন একটি স্বাধীনতা। তারা বলছে নতুন স্বাধীনতা, 71-এর স্বাধীনতাকে তারা বলছে এটা ওই স্বাধীনতা আমরা পরিপূর্ণ স্বাধীনতা পাইনি। তারা 2024-এর এই বিপ্লবকে বলছে নতুন স্বাধীনতা, একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র। তুমি এই পার্টে যাওয়ার আগে যে আলোচনাটি করলে যে একটি দেশের স্বাধীনতার একটি কনসেপ্ট থাকে, কেন সেই দেশ স্বাধীন হচ্ছে, তো সেই কনসেপ্টের উপরে যাদের আস্থা থাকে তারাই তো দেশটি স্বাধীন করে। একদমই। তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ডাক দিয়েছিলেন একটি বাঙালির রাষ্ট্র ব্যবস্থা তৈরির জন্য, হ্যাঁ। যেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত জাতি, সমস্ত ধর্মের মানুষ সহ অবস্থান করবে, শক্তিশালী অবস্থান করবে। সেই জায়গার জন্যই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি স্বাধীন রাষ্ট্রের ঘোষণা দিয়েছিলেন। তো আমরা সেই রাষ্ট্র ব্যবস্থাকে আজ অস্বীকার করছি, আমরা বঙ্গবন্ধুকেই অস্বীকার করছি। হ্যাঁ। আমরা আজকে আমি তোমাকে একটা ইনফরমেশন, ঢাকার রাস্তায় এই যে ডিসেম্বর আমাদের বিজয়ের মাস, 16 ডিসেম্বর আমাদের বিজয়, হ্যাঁ। এই মাসটিতে ঢাকার রাস্তায় আমরা দেখতাম জাতীয় পতাকা বিক্রি হতো। তুমি ঢাকার রাস্তায় আজ অব্দি একটি জাতীয় পতাকার বিক্রেতাকে আমি দেখতে পাইনি।